গল্পের নামই একটা বাক্য, এরকম কেন? 60-এর দশকের 70 দশকের বা 50 দশকের নাম আমি ব্যবহার করতে পারি না। আপনি ঢাকা শহরকে ধারণ করেন। এই শহর আমার মধ্যে একটা দারুণ রকমের ব্যাপার তৈরি করে। এই শহরকে আমি খুবই ভালোবাসি। অনুবাদগুলোর অনুপ্রেরণা কি আপনার? সেই যে পড়া শুরু হয়েছে, সেই পড়তে পড়তেই তার একটা প্রভাব। আপনি কখনো কোনো কবিতা অনুবাদও করেননি? আমি মনে করি কবিতা আসলে অনুবাদযোগ্য কোনো ব্যাপার না, এটা খুবই কঠিন। আমি নিজে কবি নই বা ওই পথে আমি হাঁটিনি। শিশুর মনোজগতে আপনি কিভাবে বিচরণ করেন? বিস্তর শিশু কিশোর উপযোগী লেখা পড়েছি। এটা পড়ে আমার মনে হয়েছে যে আমারও একটু লেখা উচিত। আপনার একটা গল্পে আমরা দেখি যে কাফকা ঢাকা শহরে বাসে চড়ে হ্যাঁ, বাস ভাড়া নিয়ে ঝগড়া করছে। কাফকার সঙ্গে এক বিকেলে, সেই গল্পটার নাম। মানে আপনার গল্পগুলো ডার্ক হতে হতেও আবার একটা মায়াবী জায়গায়। আমাদের মানুষ তো ধরেন রাজনীতি, সোসাইটি নষ্ট করে দিয়েছে। আমাদের মানুষ তো আসলে খুব ভালো মানুষ। শুধু দর্শক, শুভেচ্ছা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটক অনুষ্ঠানে। আমরা আজকের আড্ডায় যাকে পেয়েছি তিনি একাধারে একজন গল্পকার, শিশু সাহিত্যিক, কিশোরদের জন্য উপন্যাস লেখেন এবং প্রচুর অনুবাদ করেন। বিশ্ব সাহিত্যের অনেক বড় বড় কাজ আমরা তার মাধ্যমে পেয়েছি। আসুন পরিচিত হওয়া যাক। দিলওয়ার হাসান, কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, শুরুতেই আমি আপনার সাথে একটু খোলাখুলি কথা বলি। না, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তো আড্ডার মূলে এরকম কোনো ফর্মাল বৈঠক নয়, এটা আড্ডাই বলা যায়। আমার একদম ধরুন, আপনার একটা বইয়ের নাম হচ্ছে জনাকীর্ণ গুলিস্তানে জাদু বাস্তবতার মহল। হ্যাঁ হ্যাঁ। তারপরে একটা বইয়ের নাম আছে ওস্তাদ নাজাকাত আলী কর্নেলকে একটা চিঠি লিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ। এবং এই বইগুলোর ভিতরে গল্পের নামগুলো বেশ মানে সময় নিয়ে, গল্পের নামই একটা বাক্য। অর্থাৎ এরকম কেন? এরকম যুগের ব্যাপার তো একটা আছে যে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, ভাষায় পরিবর্তন হচ্ছে, কন্টেন্টে পরিবর্তন হচ্ছে, নামে কেন নয়? আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সঙ্গে এই নামটা মানে যুৎসই এবং লাকসইও বটে। এবং আমি দ্বিধাহীনভাবেই এই নামগুলো ব্যবহার করি যাতে একটু অন্যরকম লাগে এবং একটু অন্যভাবে আমি প্রকাশ করতে চাই। মনে রাখতে একটু কষ্ট হয়। মনে রাখতে কষ্ট হওয়ার সেটা ব্যাপার না, সেটা কেউ তো আর গল্পের নাম মুখস্থ করে রাখে না। আর আমরা একটা উত্তরাধুনিক যুগে বসবাস করছি। আমরা অনেক পথ হেঁটেছি সাহিত্যের, নানা এক্সপেরিমেন্টে, নানা কিছুর ব্যাপারে। সেই জন্যে নামটাও একটু অন্যরকম হয়ে যায়। আমি তো 60-এর দশকের 70 দশকের বা 50 দশকের নাম আমি ব্যবহার করতে পারি না। আপনি আশ্চর্য হবেন না, কিন্তু আপনার কাছে মনে হতে পারে এটা যে কেন। এই যুগেও অনেকে গল্প লিখেন অবসান নাম দিয়ে। তা আপনি ভাবেন যে এরকম একটা 60-এর দশকের ভাষার মতো করে এইভাবে নাম দেয়া, বা ভাষাটাও অনেক সময় গল্পকারদের এরকম। 60-এর থেকে বা 50-এর থেকে তো উঠতে পারলাম না, না কন্টেন্টে, না ভাষায়, না চিন্তায়, না প্রকাশভঙ্গিতে উঠতে পারিনি আমরা। এটা আমাদের গল্পের ব্যাপারে একটা বড় ধরনের দুর্বলতা বলে আমার কাছে মনে হয়। ভালো অবজারভেশন। আপনার একটা গল্প আছে, যে আমাকে ক্ষমা করবেন যে বললাম নাম মনে থাকে না, গল্পটা ফার্মগেটের নিয়ে একটা গল্প। হ্যাঁ, ফার্মগেটের দ্বিতীয় ওভার বিজে নাটক, এই ধরনের নামটা আর কি। তো এইভাবে আপনার একাধিক গল্পে আপনি ঢাকা শহরকে ধারণ করেন। হ্যাঁ, এইটা সচরাচর আমরা এখনো দেখি। আপনি ওই 60-এর দশক 70 দশক বলছিলেন, যদি আরেকটু পিছিয়ে যাই আমরা দেখি যে আমরা একটা নদীমাতৃক দেশ, গ্রাম বাংলা আমাদের সাহিত্যে সেই পদ্মা নদীর মাঝেই, বা তিন বন্দ্যোপাধ্যায়ের একটা প্রভাব। তো ঢাকা কেন্দ্রিক সাহিত্য চর্চা বা সাহিত্যের ভিতরে ঢাকা শহর, নগর সভ্যতা, এটা আপনার মধ্যে আছে। এইটার মানে কি সচেতনভাবে আপনি? সচেতনভাবে বলা যায়। এই শহরে আমি বসবাস করি বহুদিন যাবৎ। তো এই শহর আমার মধ্যে একটা চমক, একটা দারুণ রকমের একটা ব্যাপার তৈরি করে, যেটা হয়তো আমি প্রকাশ করতে পারবো না। এই শহরকে আমি খুবই ভালোবাসি। এই শহরের অনেক দোষ আছে, অনেক দূষণ আছে,
ধুলোবালি আছে, যন্ত্রণা আছে, কিন্তু তারপরে এই শহরটাকে কেন জানি আমার ভালো লাগে। এবং এই শহরে বাস করে আমি হয়তো গ্রামের গল্প আমি লিখতে পারি, আমি লিখিও, কিন্তু আমি প্রতিদিন যে জীবনযাপন করি এবং যা দেখি সেগুলোই তো আমি লিখি। এই জাদু বাস্তবতার মহলা বলেন, আর গুলিস্তান তো একটা সাংঘাতিক ব্যাপার। গুলিস্তান নিয়ে তো আমি কোনো গল্প দেখিনি। এটা একটু মানে ম্যাজিক রিয়েলিস্টিক গল্প, এই জনাকীর্ণ গুলিস্তানের জাদু বাস্তবতার মহলা। আপনার ভিতরে একটু এই ম্যাজিক রিয়েলিজমের কি বলবো প্রীতি আছে? একটু প্রীতি আছে, যেগুলো আমি পড়ে আমার কাছে খুব ভালো লাগে। এটা কি আপনার ওই অনুবাদে ল্যাটিন আমেরিকার সাহিত্যের চর্চা, আলেহো কার্পেন্টিয়ার, কিছুটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হুলিও কোর্তাসার, এদের পড়ে আমার একটু মাঝে মাঝে মনে হয় যে দেখি তো একটু আমি পারি কিনা, বা আমার মধ্যে এসে যায়। এটা আমি যে ঠিক জোর করে বা কষ্টকল্পিতভাবে আনি তা নয়, এটা অনেক সময় এসে যায়। এটা আমার কাছে ভালোও লাগে। না, এটা পাঠক হিসাবে আমাদেরও ভালো লাগে যে আপনি একই সঙ্গে ঢাকা শহরকে, গুলিস্তানকে, ফার্মগেটকে ধারণ করছেন, অন্যদিকে আপনি সেই দক্ষিণ আমেরিকার জাদু বাস্তবতার সঙ্গে এটাকে মেলানোর চেষ্টা করছেন। তো শহীদুল জহির ছাড়া এরকম প্রবণতা খুব কম আছে আমাদের সাহিত্যে। তো এইটা একটা কি বলবো যে আমাদের জন্য নতুন একটা ভঙ্গির আরও বেশি প্রসারণ ঘটে। তো আরেকটা জিনিস, যে বিশ্ব সাহিত্য নিয়ে আপনার তো অনেক কাজ, সিঙ্গারের গল্প অনুবাদ করেছেন, তার আত্মজৈবনিক যে লেখাটা আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম, তারপর ওনার লস্ট ইন আমেরিকা যে বইটা আছে অটোবায়োগ্রাফিক্যাল, ওটার অনুবাদ। হ্যাঁ, ওটা আমি পড়েছি। আচ্ছা, এটা একটু দীর্ঘ বই, দীর্ঘ, বড়, বেশ সময় সাপেক্ষ। হ্যাঁ, অনেক সময় লেগেছে পড়তে। তো এই অনুবাদগুলোর অনুপ্রেরণা কি আপনার? অনুবাদগুলোর অনুপ্রেরণা যদি বলেন, বিশ্ব সাহিত্যের পাঠ, আমি খুব ছোটোবেলা থেকেই এই জুল ভার্ন থেকে শুরু করে মার্ক টোয়েন বা এই ধরনের যে সাহিত্যিক আছে, শিশু সাহিত্যিক, তাদের লেখাগুলো পড়ি। এডগার রাইস বারোজ, এগুলো আমি এত বেশি পড়েছি যে পড়তে পড়তে তারপরে অন্য সাহিত্যও পড়েছি। ছোটোবেলায় আমি ম্যাক্সিম গোর্কির বইগুলো পড়েছি, অনেকগুলি অনুবাদে, আবার মূলেও পড়েছি। যেমন অরফ্যান পল, এই বইটা আমি মূলে পড়েছিলাম ইংরেজিতে। তো আমাদের বাড়ির কাছে একটা লাইব্রেরি ছিল, সেখানে মেম্বার ছিলাম। সেই যে পড়া শুরু হয়েছে, সেই পড়তে পড়তেই তার একটা প্রভাব। তারপরে তো এসে অনেক পরে এসে যখন ঢাকায় এসেছি পড়তে, তখন মার্কেজ, মারিয়া ভার্গাস ওসা, ল্যাটিন আমেরিকান লিটারেচার, আফ্রিকান লিটারেচার। এটা কি আপনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে কথা বলছেন? হ্যাঁ, তখনই এদের সঙ্গে পরিচয় হচ্ছে। তখনই এদের সঙ্গে পরিচয়, এবং এদের বই তো তখন আসতো না, আসতো নীল খেতে। ধরুন 100-150 টাকার মধ্যে একটা মার্কেজ পাওয়া যেত, বা একটু পরে ওসা পাওয়া যেত, বা আলেহো কার্পেন্টারের 2-1টা পাওয়া যেত। এখন তো এগুলো পাওয়া যায় না। তখন আমরা ওগুলো কিনে, আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের অনেক আলোচনা হতো, তারপর নামগুলো জানতাম। তখন তো এত কিছু পত্রপত্রিকায় লেখালেখি হতো না, তাই না? নিউজ উইক টাইমে আমি এগুলো পড়তাম, কদাচিৎ লেখা হতো। ছোট্ট একটা কলাম ছিল নিউজ উইকের বা টাইমের, লিটারেরি যেগুলো, বা রিডার ডাইজেস্টে মাঝে মাঝে ছাপা হতো, লাইফে ছাপা হতো। সেগুলো থেকে আর বন্ধুদের আড্ডা থেকে আমার অনেক অ্যাডভান্স চিন্তার সাহিত্য অনেক জানেন, এ ধরনের অনেক বন্ধু ছিল আমার। আচ্ছা, তাদের মাধ্যমে বইগুলো খোঁজ পেতাম এবং আমরা কিনতাম, এবং রীতিমতো কাড়াকাড়ি পড়ে যেত। দেখা 100 Years of Solitude এসছে, দাম হাঁকছে 500 টাকা। তো আমাদের তো তখন এত টাকা নেই, সবে তখন ছাত্র বা ছাত্রত্ব শেষ হওয়ার পথে। তখন 500 টাকা মানে তো অনেক টাকা, কিন্তু আমরা ওটাকে কমিয়ে ফেলতাম। আমরা ওই যোগ সাজস করে বলতাম যে ঠিক আছে, তুমি 200 বলো, বা তুমি 150 বলো, এরকম করে করে বইটা অবশেষে আমরা 100 টাকায় কিনতাম। ফলে এগুলো পড়া হয়েছে, নাহলে তো। আর ওই বইগুলো অনেক পরে ঢাকার দোকানে এসেছে, সে অনেক পরে, সেগুলো অনেক দাম, আপনি তো জানেন। একটা মানে এখন 2000-2500 টাকার নিচে তো ছোট একটা বই পাওয়া যায় না। তো ওইভাবেই আর কি পড়ার একটা চর্চা। আর লেখার চর্চা তো আমার ছোটোবেলার থেকে ছিল। আপনার ওই খেলাঘর, সেটা কি কবিতা দিয়ে?
না, কবিতা আমি কখনই খুব একটা লিখি নাই। ছোটোবেলায় ছড়া লিখেছি, মানে 2-4টে, কিন্তু আমি শুরুই করেছি লেখা গদ্য দিয়ে। 1974 সালে আমি আপনি কখনো কোনো কবিতা অনুবাদও করেননি? কবিতা অনুবাদ করেছি কিছু, সামান্য বোরহেসের করেছি 2-1টা, আর এরকম নাজিম হিকমত, এরকম কিছু থাকে না খুবই বন্ধু নাছোড়, ওদের করে দিতে হয়েছে। কিন্তু আমি মনে করি কবিতা আসলে অনুবাদযোগ্য কোনো ব্যাপার না, এটা খুবই কঠিন। এই জন্য আমি চেষ্টাই করি নি। বা আপনার কবিতার প্রতি প্রীতি কম? প্রীতি আছে, কবিতার প্রতি আমার যথেষ্ট প্রীতি আছে। আচ্ছা। হ্যাঁ, আমি স্বাধীনতার পরে পাবলু নেরুদা পড়েছি অনুবাদে, মঙ্গলচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদে আমি পাবলু নেরুদার কবিতা পড়েছি। স্বাধীনতার ঠিক পর সেই বইটা এসেছিল, নির্বাচিত কালো কভারের মধ্যে বইটা চমৎকার। তার আগেও আমি পড়েছি। কবিতা আমার খুব প্রিয়, কিন্তু আমি নিজে কবি নই বা ওই পথে আমি হাঁটিনি, ফলে আমি চেষ্টা করি না। বেশি প্রিয় মনে হয় ছোট গল্প। আপনি ছোট গল্প আমার ছোট গল্প, উপন্যাস সবই আমার প্রিয়। ভালো লেখা হলেই প্রিয়, সেটা অমিয় ভূষণ বলেন আর অন্য যার কথাই বলেন, বা মার্কেস বলেন। নিজের লেখালেখির ক্ষেত্রে আপনার বোধহয় ছোট গল্পের সংখ্যা? হ্যাঁ, ছোট গল্পই। আমি আসলে উপন্যাস লেখাটা খুব সময় সাপেক্ষ এবং খুব বড় কাজ, বড় ক্যানভাসের কাজ। সেগুলো করার মতো সময় আসলে একটু পাইনি। আমি খুব কঠিন চাকরি করেছি। আমি যতদূর জানি ব্যাংকে ছিলাম। আমি সংবাদে ছিলাম প্রায় 10 বছর। সংবাদের সাব এডিটর। কী পরিমাণ এরশাদের আমল, কী পরিমাণ স্ট্রেস নিয়ে কাজ করতে হতো কল্পনা করতে পারবেন না। ডিউটি শেষ হতো রাত 12টায়। আমি এরশাদের আমলে কোনোদিনই রাত 3টার আগে বাড়িতে যেতে পারিনি, কারণ একটা নিউজের ডেভেলপমেন্ট ঘটছে, অথবা প্রেস অফিস বা পিআইডি থেকে বলছে এই নিউজটা এখন যাবে না। আমরা সব ড্যামি সব কিছু করে আমরা ঠিক করে ফেলেছি, মেকআপ হয়ে গেছে। আবার ওইটাকে ভাঙা, আবার ওইটাকে নতুন করে ওই জায়গায় নতুন কিছু ফিল করা খুব কঠিন। তখন তো মানে এই ধরনের কম্পিউটার ছিল না, এই ধরনের টেকনিক্যাল সুবিধা তখন ছিল না। তখন হ্যান্ড কম্পোজ হতো, হ্যান্ড কম্পোজ সেলোফিন হয়ে সেটা পরে প্লেট হতো। খুবই কঠিন ব্যাপার না? তো এই কঠিন চাকরি, আর পরবর্তী সময়ে যখন সেটাও আর অর্থনৈতিকভাবে মানে ভায়াবল হচ্ছিল না, তখন চলে গেলাম একটা ব্যাংকে। সেটা একটা সৌদি আরবিয়ান একটা ব্যাংক। সেখানে প্রচুর অর্থ পেয়েছি, স্বীকার করতেই হয়, এবং প্রচুর খাটিয়ে নিয়েছে। সকাল 9টায় যেতাম আর বের হতাম রাত 10টা-11টায়। তো এগুলো করে আমি ঠিক উপন্যাসগুলো এত মানে দীর্ঘ ক্যানভাসে করবার সাহস নিতে পারিনি। ওই চাকরির ফাঁকে আমি গল্প লিখেছি আর অনুবাদ করেছি। আর অনুবাদও আমি ফরমাইশে অনুবাদ কখনো করি না। আমার যদি ভালো লাগে, সেই ভালো লাগাটা অন্যের সাথে শেয়ার করার জন্য আমি সেটা অনুবাদ করি। আমাকে অনেকে বলে যে এটা করে দেন, ওটা করে দেন, এত টাকা দেবো। আমি কোনোদিনই একটু আমার বই নেই যেটা আমি অনুরোধে করেছি। সব আমার নিজের ভালো লাগার থেকে করেছি। এইটা খুব বড় ব্যাপার একজন লেখকের, এইরকম নিজের অবস্থান ঠিক রেখে কাজ করা। কারণ কম বেশি দেখা যায় যে আমাদের সবারই কিছু ফরমাইশি বা অনুরোধের কাজ করতে হয়। আপনার আরেকটা দিক আমার খুব ভালো লাগে, সেটা হলো একদিকে তেতস্বর্গ, অন্যদিকে মিঠে পৃথিবী। মানে শিশুদের জগৎ নিয়ে আপনার কাজ। গগনঢুলি কিশোর উপন্যাস না, এটা 3টে গল্প আর কি। গগনঢুলিটা অনেক বড় গল্প, নভেলার মতো বলা যায় ওটাকে। তো এই শিশুর মনোজগতে আপনি কিভাবে বিচরণ করেন? শিশুদের সঙ্গে ছোটবেলা থেকে আমার সখ্য ছিল। আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের যারা শিশু ছিল তাদের সঙ্গে আমার একটা ভালো নিবিড় সম্পর্ক ছিল। আর আমাদের পাড়ায়, তখন তো পাড়া একটা বিশাল ব্যাপার এবং খুবই আন্তরিকতার একটা ব্যাপার। আমাদের পাড়ায় যে সমস্ত বাচ্চা জন্ম নিত, আমি বেরোলেই তাদের মা বাবার কোল থেকে ঝাঁপ দিয়ে আমার কাছে আসতো। আমি তাদের কিছুক্ষণ আদর করিডোরে 5-7টা বাড়ি। দেখা গেলো যে আমি যেখানে যাচ্ছি আমার যাওয়া দেরি হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকে এসে আমার কোলে উঠতে চাচ্ছে, আদর চাচ্ছে। এরকম করতে করতে শিশুদের প্রতি একটা আমার মানে ছোটোবেলার থেকেই, তখন তো আমি ছাত্র, আমার একটা ভালোবাসা জন্ম নিয়েছে এবং সেই ভালোবাসাটা এখনও আছে। আর আমি বিস্তর শিশু কিশোর উপযোগী লেখা পড়েছি। এটা পড়ে আমার মনে হয়েছে যে আমারও একটু
লেখা উচিত। আমি লিখে প্রভূত আনন্দ পাই। এই গগনধূলিটা লিখে আমি খুবই আনন্দ পেয়েছি। এবং এরকম আরও আমার অনেক গল্প আছে। বা ওই যে তেতে স্বর্গ মিঠে পৃথিবী, সেটা আইজাক সিঙ্গারের একটা গল্প। আচ্ছা। একটা অলস ছেলে, সে মানে খুবই খায়, সারাদিন কাজকর্ম কিছু করে না। তখন একজন মানে এক্সপার্টকে ডাকা হলো, তার বাবা মা ডাকতেন। তারা বললেন কী করা যায়? ঠিক আছে, আমি দেখছি, কিন্তু কিছু অপ্রীতিকর কাজ করতে হবে, আপনারা বাধা দিবেন না। তখন তাকে একটা স্বর্গ বানানো হলো। সেখানে সে গেল, সে সারাদিন খায়, খেতে খেতে তার এমন অবস্থা হলো যে তার আর ভালো লাগছে না। সে কান্নাকাটি শুরু করে দিল যে আমি পৃথিবীতে যাব। তখন তাকে ওই স্বপ্নের মধ্যে দিয়ে, সে যখন ঘুমিয়েছিল, ওইভাবে তাকে ওদের বাড়িতে নিজেদের বেডরুমে ফিরিয়ে নিয়ে আসা হলো। তখন সে খুব খুশি। তখন ভাবে, কী ব্যাপার, তুমি স্বর্গ ভালো লাগে না তোমাকে? না, স্বর্গের জীবন কোনো জীবন না। মানুষের জীবন হচ্ছে কাজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, ঘুরে বেড়াতে হবে, খেলতে হবে, এটাই হচ্ছে ভালো জীবন। এই গল্পটা সিঙ্গারের খুব মানে ওয়ার্ল্ড রিনাউন্ড একটি মানে শিশুদের গল্প আর কি। আপনি সিঙ্গার বোধহয় আপনার খুব প্রিয়? আমার খুবই প্রিয় সিঙ্গার। আর কারা আপনার প্রিয় লেখক? সিঙ্গার প্রিয়, তারপরে হারুকি মুরাকামি, যেটার মধ্যে আমি একটু অন্যরকম জিনিস খুঁজে পেয়েছি। তারপরে ল্যাতিন আমেরিকার যে হুলিও কর্তেসার, তারপরে মারিয়া ভার্গাস ওসা, ওনার লেখা আমার কাছে ভালো লাগে। আলেহো কার্পেন্টিয়ার, তারপরে ইদানিং আমি করছি পেদ্রো হুয়ান গুতিয়েরেস। উনি একজন কিউবান লেখক এবং খুবই দুর্দান্ত ধরনের লেখা তার। এবং সেই লেখার মধ্যে সেক্সের প্রাধান্য এত বেশি থাকে যে কারণে ওই বইটি কিউবাতে ব্যান করা হয়েছে। সেই বইটির নাম ডার্টি হাভানা ট্রিলজি। ওই বইটা নিয়ে আমি কাজ করছি। এই পুরো ট্রিলজি নিয়ে কাজ করছেন? এটা ট্রিলজি নাম হলেও আসলে ওইভাবে ট্রিলজি না, ট্রিলজি আসলে, কিন্তু 3টি বই না, একটি বইয়ের মধ্যেই মানে ট্রিলজিটা 3টি খণ্ড আর কি। ওইভাবে খুবই চমৎকার। আপনার জানেন 90s সোভিয়েত ইউনিয়ন কিউবাতে সাহায্য বন্ধ করে দিয়েছিল। তখন হাভানা শহরের যে নারকীয় অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি ওই বইয়ের মধ্যে লেখা আছে। মানে নারকীয় অবস্থা মানে কি, মানে পাহাড় প্রমাণ ওই ময়লা জমে যাচ্ছে, কিন্তু গাড়ির তেল নেই, ময়লা সরানো যাচ্ছে না, দুর্গন্ধ হয়ে যাচ্ছে, মানুষের অমানবিক জীবনযাপন করছে, খাবার পাওয়া যাচ্ছে না। সেই সময় এই পেদ্রো হুয়ান গুতিয়েরেস একটা বাড়িতে থাকতেন এবং তার করবার মতো কিছুই ছিল না। উনি ওই বইয়ের মধ্যে লিখেছেন যে পাড়ার এমন কোনো মেয়ে নাই যে একবার আমার রুমে না এসেছে এবং আমার সঙ্গে কথাবার্তা, আমার সঙ্গে সময় না কাটিয়েছে। এবং সেগুলো এটাকে একটা জনরার মধ্যে ফেলেছেন পশ্চিমারা বা অন্যরা। সেই জনরাটা হচ্ছে ডার্টি রিয়েলিজম, যেখানে খুবই ডাউন ট্রোডেন পিপলদের সমস্ত একেবারে জীবনের সব কিছু সমেত, এমনকি সেক্স লাইফ সম্পর্কেও ওই সব কিছু মিলিয়েই জীবনকে দেখা হয়। মানে সেক্স কোনো আলাদা, জীবনের নগ্ন রূপ, সব রূপটাই দেখা হয়, সেটাকে বলা হয়েছে ডার্টি রিয়েলিজম। আপনার দুঃখিত, আপনার একটু থামালাম, কথার একটা ফ্লো চলে আসছে। আপনার একটা গল্পে আমরা দেখি যে কাফকা ঢাকা শহরে বাসে চড়ে বাস ভাড়া নিয়ে ঝগড়া করছে কাফকার সঙ্গে এক বিকেলে। সেই গল্পটার নাম খুব সম্ভব কালের কণ্ঠে ছাপা হয়েছিল গল্পটা, এবং আমার ওই ওস্তাদ নাজাগত আলী ওই বইতে অন্তর্ভুক্ত। মার্কেসকে নিয়েও তো আপনার গল্প? মার্কেসকে নিয়ে ওইভাবে আমার একটা গল্প আছে, ও মার্কেসের একটি গল্পকে নিয়ে। আচ্ছা, এই ইনোসেন্ট ইরেন্দিরা, ওই গল্পটা নিয়ে আমি একটা গল্প লিখেছি। ওই আমার প্রোটাগনিস্ট এই দেশীয়, এবং আমার প্রোটাগনিস্টও ওই ধরনের একটি বারবনিতা চরিত্রের সম্মুখীন হয়। মানে এটা কি ওই গল্পের ছায়া অবলম্বনে? না, ছায়া অবলম্বনে ঠিক না বলবো, ছায়া অবলম্বনে ঠিক না। ওইখানে মার্কেসের ওই গল্পটাও আছে, বলা হয়েছে। ওই গল্পটা বলছে ওই যে তার দেশীয় যে প্রোটাগনিস্ট বারবনিতাকে তার ঘরে নিয়ে আসা হয়েছে, সে যার সঙ্গে সে সময় কাটাতে, রাত কাটাচ্ছে, তাকে সেই গল্পটা বলছে। এবং তার জীবনের সাথে যে মিল আছে ওই মেয়েটার, ইরিন্দিরার, সেই কথাটা বলছে। আচ্ছা, এবং ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি এখানে কেন এলে, যেমন মানে ইলিসিস যে না জিজ্ঞেস করছিল যে এই তুমি ওই যে দাদিমাকে মারতে চেয়েছিল, মানে মেরে ফেলো, কিন্তু মানে
বলছে তুমি মারোনি কেন? বল না, আমার দাদি, আমি তো মারতে পারবো না। ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমাকে এই অবস্থা কে আনলো? বলে তাকে তুমি চিনবে না, তাকে মারতে পারবে না। শেষ পর্যন্ত বলে যে বলো, অনেক চাপাচাপি করছে যে কে। তখন বলছে যে এটা হচ্ছে আমাদের এই সমাজ, এটা কোনো মানুষ নয়, একক কোনো মানুষ নয়। আপনার আরেকটা গল্পের বই, একটি ইচড়ে পাকা সাক্ষাৎকারের বয়ান। সাক্ষাৎকারের বয়ান, হ্যাঁ, মানে খুবই ইন্টারেস্টিং নাম। নাম আপনি পড়েছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে একটি রিয়েল লাইফ ইন্টারভিউ। তাকে কোনো প্রশ্ন করেই হারাতে পারছে না, এবং শেষ পর্যন্ত তাকে বলছে একটা গান করেন তো, এবং তাকে গান করতে বাধ্য করে। সে তখন একটা প্রোটাগনিস্ট লালনের একটা গান গায়। তখন প্রোটাগনিস্ট দেখলো যে এরা তো আমাকে যা করার করলোই, চাকরি তো দেবে না। সে তখন একজন করে ওদের ইন্টারভিউ নেওয়া শুরু করলো। তাকে আগে জিজ্ঞেস করলো যে আমি কত নম্বর পেয়েছি। ভালোই নম্বর পেয়েছেন। তারপরে ওর কোনো প্রশ্নেরই উত্তর ওই ইন্টারভিউ বোর্ডে একজনও দিতে পারলো না। তারা পারার তো কথা না, তারা কর্পোরেট লোক। এবং ইন্টারভিউ বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন তাকে প্রোটাগনিস্ট জিজ্ঞেস বললো যে আপনি একটা গান করেন। বলে গান, এখানে কি গান করার জায়গা? তাহলে যে আমাকে দিয়ে গাওয়ালেন। এবং তারা খুবই লজ্জিত হলো। পরে চেয়ারম্যান তাকে নিচে নামিয়ে দিয়ে এলো, একদম বললো, তখন বৃষ্টি হচ্ছিল, বলে আপনি আমাদের গাড়িটা করে বাড়িতে পৌঁছে দিতে পারে? না, দরকার হবে না, আমি তো গাড়ি চড়ার লোক না, আমি ম্যানেজ করে চলে যেতে পারবো। এবং তখন ওই যে ভদ্রলোক চেয়ারম্যান, বয়স্ক, সে যখন করুণভাবে এই কথা বলতেছিল, তখন ওই প্রোটাগনিস্টের তার জন্য মায়া হলো। এত অপমান করার পরে তার জন্য প্রোটাগনিস্টের মায়া হচ্ছে যে এইরকম করুণ মিনতি। হ্যাঁ, একটা মজার এত বড় মানে এক্সিকিউটিভ উনি। হ্যাঁ, মানে আপনার গল্পগুলো ডার্ক হতেও আবার একটা মায়াবী হ্যাঁ জায়গায়। এটাই যে মানুষের, এটা কি এই ভূমির কারণে, এই প্রকৃতি? হ্যাঁ, আমাদের মানুষ তো এরকমই। আমাদের মানুষ তো ধরেন রাজনীতি, সোসাইটি নষ্ট করে দিয়েছে। আমাদের মানুষ তো আসলে খুব ভালো মানুষ। আমাদের দেশের মতো ভালো মানুষ আপনি কোথায় পাবেন না। কিন্তু তাদের নষ্ট করলো কারা? নষ্ট করলো আমাদের দেশের রাজনীতিবিদরা নষ্ট করলো তাদের। তারা রাষ্ট্রযন্ত্রকে এমন একটা স্ট্রাকচারে গঠন করলো, সেখানে মানুষ আর মানবিক মানুষ থাকতো না। আপনি ঢাকা শহরে মানবিক মানুষ পাবেন না তো। কারণ আপনাকে পাচ্ছি, এটা তো খুব একটা আকস্মিক ব্যাপার, এবং একটা মানে দুর্ঘটনাই বলতে পারেন আর কি। না, এটা আমি দুর্ঘটনা বলবো না, আমি বলবো এইটা একটা পজিটিভ দিক। আমাদের চারপাশে আছে অসংখ্য মানবিক মানুষ, এবং আপনার লেখা আমি যতটুকু যা পড়েছি, আমার পক্ষে তো সব পড়া সম্ভব হয়নি, তো আশা করি পড়বো। তো আমার এটা মনে হয়েছে যে একটা মানবিক সুন্দর দৃষ্টিভঙ্গি আপনার ভেতরে কাজ করে। বিশেষ করে আপনার শিশুতোষ লেখা, কিশোরদের জন্য লেখাগুলোর মধ্যে একটা শিশু মন, কিশোর মন আমরা পাই। এবং আমরা প্রার্থনা করি যে আপনার এই শিশু মন, কিশোর মন, আপনার এই মমতাময়ী রূপ, এইটা চিরকাল জাগ্রত থাকুক, এবং আপনার কলম দিয়ে আরও এরকম মানবিক গল্প এবং অসংখ্য অনুবাদ। যদিও আপনি এখন ডার্ক লিটারেচারের দিকে চলে যাচ্ছেন, কিন্তু আমি জানি যে সেখান থেকেও আপনি হয়তো অন্ধকারে আলো খুঁজে নিয়ে আসবেন। তা আপনাকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাকে এই টিবিএস এবং এই বেঙ্গল বুকস যারা যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। শুধু দর্শক, কথা বলছিলাম অনুবাদক, শিশু সাহিত্যিক, কিশোর সাহিত্যিক, গল্পকার দিলওয়ার হাসানের সঙ্গে। যথাবিহিত একটা মনোজ্ঞ আড্ডা হলো, এবং আশা করি যে আপনারা এই আড্ডার সুন্দর অনুভূতি নিয়ে আবার যার যার জীবনযাত্রায় ফিরে যাবেন, এবং আমাদের কাছে আবার ফিরে আসবেন আগামী অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।